সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যেসব ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে শীর্ষে তুরস্ক, অস্ত্র আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত। মমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন, বললেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। থাইল্যান্ডে মিয়ানমারের লোকজনকে দেখামাত্র গুলি করে মারার ঘোষণা। বিদায় বেলায় সৌদির কাছে আরও $50 কোটি অস্ত্র বিক্রি করতে চাইছেন ট্রাম্প। সৌদি আগ্রাসনে ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত, জানালেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এক মাসে 2 কৃষ্ণাঙ্গ হত্যা, যুক্তরাষ্ট্রে ফের প্রতিবাদের ঢেউ। মার্কিন মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, সরিয়ে নেওয়া হয়েছে 7,000 মানুষ। বিতর্কিত পশ্চিম সাহারায় কনসুলেট চালুর পথে যুক্তরাষ্ট্র, মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি। এবং সবশেষে জানাবো, তুর্কি সেনাদের উপর হামলার হুমকি দিলেন খলিফা হাফতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যেসব ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে শীর্ষে তুরস্ক। মাত্র 2 দশক আগে 1999 সালেও তুরস্ক ছিল বিশ্বের 3য় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর সেই দেশটি 2018 সালে এসে বিশ্বের 14তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সামরিক বিষয়ের একজন বিশ্লেষক গণমাধ্যমকে জানান, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি একটি পূর্ণাঙ্গ শিল্প খাত। গণমাধ্যমকে তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর দরকার এমন সব কিছুই তারা এখন তৈরি করে। বিভিন্ন দেশ সমরাস্ত্র আমদানি করেছে তাদের কাছ থেকে। তাদের প্রযুক্তিও আধুনিক। কোনো ক্ষেত্রে কেবল অস্ত্র নয়, বরং অস্ত্র কেনার পর দীর্ঘ সময় ধরে ক্ষুদ্রাংশ সরবরাহ এবং ব্যাকআপ সার্ভিস দিতে পারে তুরস্ক। এছাড়া সামরিক কোনো বিষয়ে প্রশিক্ষণের দরকার হলে সে ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রেও তুরস্কের সক্ষমতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওদিকে প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন জার্নাল কিংবা তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন রিপোর্ট থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো, দেশটি শটগান, রাইফেল, স্নাইপার রাইফেল, লাইট মেশিন গান, হেভি মেশিন গান, ল্যান্ড মাইন, হ্যান্ড গ্রেনেড, রকেট, সেলফ প্রোপেলড গ্রেনেড, অ্যান্টিক্রাফট গানসহ নানা ধরনের অস্ত্র ও সেন্সর তৈরি করে। আবার নিজেদের তৈরি করা ল্যান্ড মাইন ডিটেক্টর ব্যবহার করে সিরিয়ায় সাফল্য পাওয়ার দাবি করেছে দেশটির সামরিক বিশ্লেষকরা। তাছাড়া তুরস্কের একটি কোম্পানি অ্যান্টি ড্রোন ইলেকট্রোম্যাগনেটিক গান তৈরি করেছে, যা কম উচ্চতায় থাকা ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম বলে জানানো হয়েছে। তবে যেটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো তুরস্কে বানানো ড্রোন। দেশটির 4টি কোম্পানি ড্রোন উৎপাদন করে থাকে। এগুলোর মধ্যে মেশিন গান এবং গ্রেনেড বহনকারী ড্রোনও রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজারবাইজান সাম্প্রতিক যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে তুরস্কের তৈরি করা ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পায়। এছাড়া নিজস্ব স্যাটেলাইট এবং ভালো মানের রাডার আছে তুরস্কের। এখন তারা ক্রুজ মিসাইল তৈরির কাজ করছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি নৌবাহিনীর জন্য তারা যেসব যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে তার মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল, লাইট ওয়েট টর্পেডো এবং সোলার সিস্টেম। তারা আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন তৈরি নিয়েও কাজ করছে। একই সাথে যুদ্ধজাহাজের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে 2 বছর আগে। মমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন। 9 কোটি কৃষক পরিবারের জন্য 18,000 কোটি টাকা মঞ্জুর করে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মোদি তার ভাষণে বলেন, মমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন। রাজ্যের 70 লাখ কৃষকের জন্য তিনি কিছুই করেননি। 23 লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। মমতা সরকার সেই আবেদন ভেরিফাই পর্যন্ত করেনি। ফলে 23 লাখ বাংলার কৃষক বঞ্চিত হলো। মোদি বলেন, বাংলার কৃষকদের দুর্দশার কথা ভুলে মমতা পাঞ্জাবের কৃষকদের দুঃখ নিয়ে মাথা ঘামান। বাংলা রসাতলে গেলেও মমতা ব্যানার্জির কিছু যায় আসে না। মোদি আরও বলেন, কিছু রাজনীতিবিদ আছেন যারা কৃষক আন্দোলনকে উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত। ওরা ভুলে যান যে আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হয় না।
মিয়ানমারের লোকজনকে দেখামাত্র গুলি করে মারুন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে থাইল্যান্ডে বাড়ছে মিয়ানমার বিদ্বেষ। মিয়ানমারের লোকজনকে যেখানেই দেখতে পাবেন সেখানেই তাদের গুলি করে হত্যা করুন, ইউটিউবে দেওয়া থাইল্যান্ডের এক বাসিন্দার ঘোষণা এটি। মিয়ানমার থেকে আসা শ্রমিকদের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় থাইল্যান্ডবাসীদের মধ্যে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এটি তারই বহিঃপ্রকাশ বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছের একটি সামুদ্রিক খাবারের বাজারে একজনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ার পর সরকার হাজার হাজার মানুষকে পরীক্ষা করানোর উদ্যোগ নেয়। ওই বাজারের বেশিরভাগই অভিবাসী শ্রমিক, প্রতিবেশী দেশ মিয়ানমারের নাগরিক। সেখান থেকে করোনা ভাইরাস ছড়ানোর ঘটনাকে কেন্দ্র করে অনলাইনে বেড়ে গেছে ঘৃণা বক্তব্য। একই সঙ্গে থাইল্যান্ডে লাখো অভিবাসী শ্রমিকের চিকিৎসা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিবাসী শ্রমিকদের সহায়তায় নিয়োজিত থাই সংগঠন লেবার প্রোটেকশন নেটওয়ার্কের সদস্য সম্পং বলেছেন, কোভিড-19 ছড়ানোর জন্য মিয়ানমারের লোকজনকে দায়ী করা হচ্ছে, কিন্তু ভাইরাস তো কখনো বৈষম্য করে না। তারপরও মানুষের বদলে যাওয়া ভাবাবেগের বাস্তব পরিণতিতে মিয়ানমার থেকে আসা কর্মীরা দুর্ভোগ পোহাচ্ছে। তাদেরকে বাসে, মোটরসাইকেলে, ট্যাক্সিতে চড়তে দেওয়া হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না কর্মক্ষেত্রে। সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে ঘৃণা ভরা বক্তব্যে। অনেকে কোভিড আক্রান্ত অভিবাসী শ্রমিককে চিকিৎসা না করা এবং তাদেরকে থাইল্যান্ডে নিয়ে আসা লোকজনদের শাস্তি দেওয়ারও দাবি জানাচ্ছেন। বিশ্বে করোনা ভাইরাস ছড়াতে শুরু করার সময় যেমন সংক্রমণের জন্য বিভিন্ন দেশে বিদেশিদের দায়ী করা হচ্ছিল, সেই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে থাইল্যান্ডের এই মিয়ানমার বিদ্বেষে। প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা এই সপ্তাহে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিয়ে আসা থাইল্যান্ডে আবার এই ভাইরাস সংক্রমণের প্রকোপের জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেছেন। থাইল্যান্ডের ভাইরাস বিষয়ক টাস্ক ফোর্স অবশ্য অভিবাসীদেরকে সহমর্মিতা দেখানোর পক্ষেই কথা বলছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি তেমন দেখা যাচ্ছে না। স্বাধীন সোশ্যাল মিডিয়া মনিটরিং ফর পিস গ্রুপ রয়টার্সকে জানিয়েছে, তারা ইউটিউব, ফেসবুক এবং টুইটারে শত শত হ্যাট স্পিচ বা ঘৃণা বক্তব্য দেখতে পেয়েছে। বর্ণবাদী ভাষাতেও করা হয়েছে একাধিক মন্তব্য, যেগুলো বৈষম্য এবং জাতীয়তাবাদ উস্কে দিতে পারে। বিদায় বেলায় সৌদির কাছে আরও $50 কোটি অস্ত্র বিক্রি করতে চাইছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্ষমতার উৎস হোয়াইট হাউস থেকে বিদায়ের আগেই সৌদি আরবের কাছে আরও $50 কোটি সমরাস্ত্র বিক্রি করতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ দুটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসকে জানিয়েছে যে তারা সৌদি আরবের কাছে আকাশ থেকে ভূমিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র বিক্রির লাইসেন্স দিতে যাচ্ছে। এসব অস্ত্রের দাম হবে প্রায় $47 কোটি 80 লাখ। লাইসেন্স পেলে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিয়ন টেকনোলজিস কর্পোরেশন সরাসরি সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রি করতে পারবে। আরেকটি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চুক্তির অংশ অনুযায়ী এসব অস্ত্র উপসাগরীয় দেশটিতেই উৎপাদন করা হবে। 2019 সাল থেকে অস্ত্র উৎপাদনে সেখানেই কাজ করছে রেথিয়ন টেকনোলজিস। সমরাস্ত্রের বাইরেও আরও $9 কোটি 70 লাখ অভ্যন্তরীণ নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা বিক্রির বিষয়টিও উল্লেখ রয়েছে চুক্তিতে। ক্ষমতা নেয়ার পর থেকেই সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদিকে মূল ভিত্তি বানিয়ে মধ্যপ্রাচ্য নীতি সাজিয়েছিল ট্রাম্প প্রশাসন। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সাংবাদিক জামাল খাশোগি হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পরেও তাকে ব্যক্তিগতভাবে রক্ষা করেছেন ট্রাম্প। সৌদি আগ্রাসনে ইয়েমেনের 3800 শিশু নিহত। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মুতাওয়াক্কেল জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের 3800 শিশু নিহত হয়েছে। এছাড়া সৌদি আগ্রাসনের কারণে 4 লাখের বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে, যাদের জরুরি ভিত্তিতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার রাজধানী সানায় বার্ষিক স্বাস্থ্য সম্মেলনে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইয়েমেনের যেসব মানুষ সৌদি জোটের আগ্রাসন ও অবরোধের অসহায় শিকার, তাদের মধ্যে শিশুরা সবার শীর্ষে রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি অপুষ্টিতে ভুগছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের শিশু হাসপাতালেও হামলা চালাতে লজ্জাবোধ করছে না বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলনে তাহা মুতাওয়াক্কেল 2018 সালের আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে একটি স্কুল বাসে সৌদি আরবের বিমান হামলার কথা তুলে ধরে বলেন, এ ঘটনার মাধ্যমে পরিষ্কার হয় যে সৌদি জোট শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এক মাসে 2 কৃষ্ণাঙ্গ হত্যা, যুক্তরাষ্ট্রে ফের প্রতিবাদের ঢেউ। কয়েক মাস আগে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবককে নৃশংসভাবে খুন করা হয় আমেরিকায়। সেই মৃত্যুর প্রতিবাদে ঝড় উঠেছিল যুক্তরাষ্ট্র জুড়ে। বৃহস্পতিবার আবারও এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবককে খুন করার প্রতিবাদে সামিল হলো মার্কিনী জনগণ। অভিযোগ, এ মাসে এ নিয়ে 2জন কৃষ্ণাঙ্গকে খুন করেছে পুলিশ। তালিকায় সাম্প্রতিকতম সংযোজন বছর 47-এর মরিস হিল। গত সোমবার তাকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। ঠিক কি হয়েছিল? ওই দিন রাতে বাড়ির গ্যারেজে ছিলেন তিনি। এই সময় তাকে পরপর গুলি চালিয়ে মেরে ফেলে এক পুলিশ অফিসার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে মরিস ওই অফিসারের দিকে এগিয়ে যাচ্ছেন। তার এক হাতে ধরা ছিল মোবাইল, তবে অন্য হাতে কিছু ছিল কিনা তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে পরে জানা যায় তার কাছে কোনো অস্ত্র ছিল না। কলম্বো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশ অফিসার অ্যাডাম কায়েরের মনে হয়েছিল মরিসের হাতে বোধহয় কোনো অস্ত্র রয়েছে, আর তাই তিনি আত্মরক্ষার স্বার্থে গুলি চালিয়ে দেন। কলম্বাসের পুলিশ কর্মকর্তা টমাস কুইলেন জানিয়েছেন, ওই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হবে। বিনা কারণে এক নিরপরাধ মানুষ প্রাণ হারান জানিয়ে তিনি দুঃখ প্রকাশও করেছেন। উল্লেখ্য, স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এর আগে এই ধরনের অতিরিক্ত সক্রিয়তা দেখিয়েছিলেন অভিযুক্ত অফিসাররা। এর আগে গত 4 ডিসেম্বর ক্যাসি গুডসন নামের এক কৃষ্ণাঙ্গ যুবককে স্যান্ডউইচ হতে বাড়ি ফেরার সময় তাকে গুলি চালিয়ে মেরে ফেলে পুলিশ। পরে জানা যায় তার হাতে স্যান্ডউইচকে আগ্নেয়াস্ত্র ভেবে ভুল করেছিল তারা। অবশেষে বৃহস্পতিবার এই 2 হত্যার প্রতিবাদে আমেরিকার রাস্তায় দেখা যায় মিছিল। ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা পোস্টার হাতে ছিল তাদের। পুলিশের এই নির্যাতন ও নৃশংসতার বিচার চেয়ে পথে নামেন প্রতিবাদীরা। এভাবে বিনা কারণে নিরপরাধ কৃষ্ণাঙ্গদের মেরে ফেলা যে অত্যন্ত বিপজ্জনক তা জানিয়েছেন আইনজীবী বেন ক্রাম্প। এ খবর জানিয়েছে CNN। মার্কিন মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, সরিয়ে নেওয়া হয়েছে 7,000 মানুষ। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এরই মধ্যে ওই এলাকা থেকে 7,000-এর বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তা 3,000 একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য দিয়েছে। এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ঘাঁটির কাছাকাছি যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছেন দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত 10,000 ঘরবাড়ি ভস্মীভূত ও 30 জন নিহত হয়েছে। এরপর আবার সেখানে অগ্নিকাণ্ড শুরু হলো। বিতর্কিত পশ্চিম সাহারায় কনসুলেট চালুর পথে যুক্তরাষ্ট্র। সংঘাত কবলিত ওয়েস্টার্ন সাহারায় যুক্তরাষ্ট্রের কনসুলেট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে পম্পেও জানান, পূর্ণাঙ্গ কনসুলেট খোলা হচ্ছে ওয়েস্টার্ন সাহারাতে। এতে ওই অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতির বিপ্লব ঘটবে। তবে কনসুলেটের কার্যক্রম ভার্চুয়ালি হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায়, মরক্কোর রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেই ওই কনসুলেটের কার্যক্রম চলবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে মরক্কো কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের পরই বিতর্কিত অঞ্চলটিতে এই প্রস্তুতি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। চুক্তির শর্ত অনুযায়ী ওই অঞ্চলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়েস্টার্ন সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে রাজি হন। চুক্তি অনুযায়ী মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, দেশটির সঙ্গে দাপ্তরিক যোগাযোগ ও আকাশ যোগাযোগ শুরু করবে। এর আগে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার সাংবাদিকদের জানান, ইসরায়েলে দূতাবাস খোলার লক্ষ্যে রাবাত ও তেল আবিবে শিগগিরই লিয়াজো কার্যালয় আবারও চালু করতে যাচ্ছে মরক্কো। ওই অঞ্চল নিয়ে মরক্কোর সঙ্গে আলজেরিয়া সমর্থিত পলিসারিও ফ্রন্টের দ্বন্দ্ব চলছে।
পলিসারিও ফ্রন্ট ওই অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। পলিসারিও ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, ওয়েস্টার্ন আফ্রিকায় মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত জাতিসংঘের সনদের নগ্ন লঙ্ঘন বলেও জানায় সশস্ত্র দলটি। তুর্কি সেনাদের উপর হামলার হুমকি দিলেন খলিফা হাফতার। লিবিয়ায় মোতায়েন তুর্কি সামরিক বাহিনীর উপর হামলার হুমকি দিয়েছেন বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকারকে সমর্থন দেওয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে তুরস্ক। এর বিপরীতে ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো দেশ খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে। জেনারেল হাফতার তুরস্ককে উপনিবেশবাদী শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, লিবিয়া থেকে শান্তিপূর্ণভাবে তুরস্কের সেনাদের চলে যেতে হবে, অন্যথায় তাদেরকে জোর করে বের করে দেয়া হবে। সম্প্রতি তুরস্কের সংসদ লিবিয়ায় সেনা সংখ্যা বাড়ানোর জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাব অনুসারে আরও 18 মাসের জন্য তুরস্ক লিবিয়ায় সেনা মোতায়েন করে রাখবে। এ প্রসঙ্গে হাফতার বলেন, লিবিয়া থেকে যতক্ষণ পর্যন্ত না তুরস্কের সেনারা চলে যাবে ততক্ষণ পর্যন্ত প্রিয় জন্মভূমিতে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে না। চলতি বছরের প্রথম দিকে তুর্কি সেনাদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিতে লিবিয়ার নারী পুরুষ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন হাফতার। 2011 সালে কথিত আরব বসন্তের সময় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট লিবিয়ার সাবেক নেতা মোহাম্মদ গাদ্দাফিকে হত্যা করার পর দেশটিতে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর ত্রিপোলি ভিত্তিক লিবিয়ার আন্তর্জাতিক স্বীকৃত সরকার এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা চূড়ান্তভাবে গৃহযুদ্ধে রূপ নিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।